নমস্কার সবাইকে, কম্পিটিটিভ ওয়ার্ল্ড বাঁকুড়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি সেট নম্বর 13 নিয়ে। তাহলে দেখা যাক কী কী প্রশ্ন আমাদের কাছে আছে। প্রথম প্রশ্ন কি বলছে, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইনস্ট্রাক্ট দ্য স্টেট টু এনশিওর দ্য রাইট টু ওয়ার্ক, এডুকেশন অ্যান্ড পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন স্পেসিফিক সার্কামস্ট্যান্সেস। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ নির্দিষ্ট পরিস্থিতিতে রাষ্ট্রকে কাজ, শিক্ষা এবং জনসহায়তার অধিকার নিশ্চিত করার নির্দেশ দেয়? আর্টিকেল 47, 48, 45 না 41? উত্তর হচ্ছে আর্টিকেল 41। চলো তাহলে দেখিনি এই প্রসঙ্গে আমার কী কী ইনফরমেশান আছে। আর্টিকেল 41 কি বলছে, এটা তোমার হচ্ছে রাইট টু ওয়ার্ক, এডুকেশন অ্যান্ড পাবলিক অ্যাসিস্ট্যান্স। আর্টিকেল 45 কি বলছে, প্রভিশন ফর আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, মানে শৈশবের যত্ন এবং শিক্ষা, এটা তোমার 6 বছরের কম বয়সী ক্ষেত্রে। আর্টিকেল 47 হচ্ছে ডিউটি অফ দ্য স্টেট টু রেজ দ্য লেভেল অফ নিউট্রিশন অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে পুষ্টি স্তর এবং জীবনযাত্রার মান উন্নয়ন করা রাষ্ট্রের কর্তব্য। আর্টিকেল 48 কী বলছে, অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি, কৃষি এবং পশুপালনের সংগঠনের আধুনিকায়ন। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি আজকের অ্যান্সার হচ্ছে 41, যেখানে রাইট টু ওয়ার্ক, এডুকেশন অ্যান্ড পাবলিক অ্যাসিস্ট্যান্সের কথা বলা হয়েছে। চলে আসি পরবর্তী প্রশ্নে। Generally, what portion of the crop was collected as tax by the state during the মহাজনপদের পিরিয়ড? মহাজনপদের আমলে সাধারণত ফসলের কত অংশ রাষ্ট্র কর হিসাবে সংগ্রহ করত? 1/4, 1/8, 1/5 নাকি 1/6? উত্তর হচ্ছে 1/6 অংশ। 1/6 অংশ, এবং এটা কি ছিল? এটা ছিল পার্মানেন্ট ইন নেচার, মানে সবাইকে করটা কিন্তু দিতেই হবে। ঠিক আছে, এবং এটার বাধ্যতামূলক ট্যাক্স ছিল। তাহলে চলো দেখিনি এই প্রসঙ্গে আর কি কি আমাদের কাছে ইনফরমেশান আছে। এটা হচ্ছে ঋগ বৈদিক যুগের এবং মহাজনপদের পিরিয়ডের ট্যাক্সের পার্থক্য। এখানে ঋগ বৈদিক যুগের ট্যাক্সটা ছিল ভলেন্টারি বা স্বেচ্ছামূলক, মানে আমি ইচ্ছে করলে দেব, বা আবার ইচ্ছে না করলে আমি নাও দিতে পারি। কিন্তু এই মহাজনপদের পিরিয়ডে এসে কিন্তু ট্যাক্সটা বাধ্যতামূলক করা হয়ে গেলো, এবং ট্যাক্সের নাম ছিল ঋগ বৈদিক পিরিয়ডের সময় বালি, এখন হচ্ছে ট্যাক্সের নাম হলো ভাগ। কালেকশন কারা করতো? এটা ওকেশনালি কালেকশন হতো, আর এটা তোমার হচ্ছে রেগুলার এবং ফিক্সড ইন, মানে হয়তো বছরে একবার, বাকি মাসে একবার, নাকি ওয়ান্স ইন এ ফোর্টনাইট একবার, যেরকম মানে হতো রেগুলারলি, অনেক রেগুলার বেসিস হতো। এটা যেমন রেট ছিল নট ফিক্সড, ঋগ বৈদিক যুগে কিন্তু রেটটা কোনো ফিক্সড ছিল না, যার যেটা মন হতো সেটা সে সেরকমভাবে দিত। আর এটা কিন্তু ফিক্সড করা হলো কি, যে তোমার টোটাল যে উৎপাদন হবে তার 1/6 অংশ কিন্তু যাবে কর হিসাবে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমার 1/6 অংশ। চলে আসি পরবর্তী প্রশ্নে। ডিউরিং দ্য রাজা ফেস্টিভ্যাল ওমেনহুড ইজ সেলিব্রেটেড, ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দিস ফেস্টিভ্যাল এক্সট্রিমলি পপুলার? রাজা উৎসবের সময় নারীত্ব উদযাপন করা হয়, ভারতের কোন রাজ্যে এই উৎসবটি অত্যন্ত জনপ্রিয়? উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র নাকি কেরালা? উত্তর হচ্ছে আমার উড়িষ্যা। উড়িষ্যাতে আর কি কি ফেমাস ফেস্টিভ্যাল আছে? রথযাত্রা, ঠিক, নৌখাই, অ্যাটসেট্রা। ওয়েস্ট বেঙ্গলে কী কী ফেমাস ফেস্টিভ্যাল আছে? দুর্গাপূজা, পয়লা বৈশাখ, অ্যাটসেট্রা। মহারাষ্ট্রে কী কী আছে? গুড়ি পড়বা আছে, আর কি আছে? গণেশ চতুর্থী আছে, অ্যাটসেট্রা। কেরালাতে কী কী আছে? কেরালাতে আছে ওনাম, থিসুর, ভিশু, থেইয়াম, অ্যাটসেট্রা। ঠিক আছে, এরপর চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং কেমিক্যাল রিয়াকশনস ইজ বেস্ট ডিসক্রাইবড অ্যাজ ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন? নিচের কোন রাসায়নিক বিক্রিয়াটি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া হিসেবে সবচেয়ে ভালো বর্ণিত করা আছে? টয়েস HNO3 প্লাস CaOH থেকে CaNO3 প্লাস H2O, MnO2 প্লাস HCl থেকে MnCl2 প্লাস H2O প্লাস Cl2, Fe থেকে Fe প্লাস CuSO4 থেকে FeSO4 প্লাস Cu, আর Na2SO4 প্লাস BaCl2 থেকে BaSO4 প্লাস NaCl। উত্তর হচ্ছে আমার এইটা।
এটা হচ্ছে ডবল প্রতিস্থাপন বিক্রিয়া। কেন? কারণ দেখো Na2SO4 এর সঙ্গে সিএলকে প্রতিস্থাপিত করছে, আবার BaCl2 থেকে BaSO4 প্রতিস্থাপিত, এইটা হচ্ছে ডবল প্রতিস্থাপন বা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রথম নম্বর অপশান রেখেছিল, এটা ছিল প্রশমন বিক্রিয়া, মানে অ্যাসিড এবং বেস এটা মিলে কি হচ্ছে, সল্ট এবং ওয়াটার হয়েছে। দ্বিতীয়টা ছিল রেডক্স রিয়াকশন, ইনভলভস চার্জ অক্সিডেশন স্টেট অফ ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন, হচ্ছে অক্সিডেশন স্টেট চেঞ্জ হওয়ার জন্য। অপশান 2টা হচ্ছে রেডক্স রিয়াকশন। অপশান 3টা হচ্ছে কি সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট, মানে এখানে তোমার কি বলছো, কপারটাকে জাস্ট সাবস্টিটিউট করে দিচ্ছে ফেরাস। আর অপশান 4টা হচ্ছে এটা ডবল ডিসপ্লেসমেন্ট, যেখানে কি হচ্ছে না, এক ফেরাস নিজে নিজে চেঞ্জ হচ্ছে, আর Cl2 জায়গায়, মানে এর জায়গায় ও, ওর জায়গায়। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্নে। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া হুইচ স্টেট ফর্ম দ্য ফলোয়িং হ্যাজ দ্য হাইয়েস্ট সেক্স রেশিও? 2011 সালের জনগণনা অনুযায়ী নিচের কোন রাজ্যের লিঙ্গানুপাত সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে আমাদের এই যে 4টা অপশান দেওয়া আছে তার মধ্যে অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু এর সেক্স রেশিও কত? 996। অন্ধ্রপ্রদেশের কত? 993। মণিপুরের কত? 985 মতো। আর নাগাল্যান্ডের কত? 931 মতো। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্নে। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ব্যাডমিন্টন গেম? নিচের মধ্যে কে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত? দেবেন্দ্র ঝাঝেরিয়া, সুমিত অন্তিল, নাকি প্রমোদ ভগত, নাকি অসিত কুমার সারোছা? উত্তর হচ্ছে আমাদের প্রমোদ ভগত। প্রমোদ ভগত ইনি হচ্ছেন প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার। প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার। দেখো প্রমোদ ভগত ইনি ব্যাডমিন্টনের সাথে যুক্ত, দেবেন্দ্র ঝাঝারিয়া ইনি অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত, বিশেষ করে জ্যাভলিন থ্রো, সুমিত আন্তিল ইনিও অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত, বিশেষ করে জ্যাভলিন থ্রো, আর অমিত কুমার সারোহা ইনি অ্যাথলেটিক্সে যুক্ত, ইনি হচ্ছেন ক্লাব এবং ডিসকাস থ্রোর সঙ্গে যুক্ত। চলে আসি পরবর্তী প্রশ্নে। হু অ্যাডমিনিস্টার্স দ্য ওথ অফ দ্য অফিস অফ দ্য গভর্নর? গভর্নরকে শপথ বাক্য কে পাঠ করান? চিফ চিফ জাস্টিস অফ হাইকোর্ট, প্রাইম মিনিস্টার, নাকি প্রেসিডেন্ট? উত্তর হচ্ছে আমাদের চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যপাল কার দ্বারা নিয়োগ হন? রাষ্ট্রপতির দ্বারা। আর একে শপথ বাক্য কে পাঠ করান? না হাইকোর্টের প্রধান বিচারপতি। প্রেসিডেন্ট ইনি হচ্ছে ইলেক্টেড, এবং একে কে শপথ বাক্য পাঠ করান? না চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ মিনিস্টার একে অ্যাপয়েন্টেড হচ্ছে গভর্নর, আর কার দ্বারা শপথ বাক্য পাঠ করানো হয়? না গভর্নরের দ্বারা। হাইকোর্টের জাজ ইনি কার দ্বারা নিযুক্ত হন? প্রেসিডেন্টের দ্বারা, কিন্তু শপথ বাক্যকে পাঠ করেন গভর্নর। তাহলে কোন জায়গাটা মনে রাখতে হবে? এই যে গভর্নর, রাজ্যপাল কী করছেন, যে প্রেসিডেন্ট ওনাকে নিযুক্ত করছেন, কিন্তু ওনাকে যে শপথ বাক্য পাঠ করাচ্ছেন সেই স্টেটের হাইকোর্টের প্রধান বিচারপতি। আর হাইকোর্টের বিচারপতিদেরকে কিন্তু প্রেসিডেন্ট নিযুক্ত করেন, কিন্তু ওর ওথ অ্যান্ড অ্যাফার্মেশন কার সামনে হয়? না সেটা হচ্ছে গভর্নরের সামনে। চলে আসি পরবর্তী প্রশ্নে। দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ ইমপ্লিমেন্টেড বাই হুইচ ব্রিটিশ অফিসিয়াল? বঙ্গভঙ্গ কোন ব্রিটিশ কর্মকর্তার দ্বারা কার্যকর করা হয়েছিল? লর্ড মিন্টো, লর্ড ওয়েলেসলি, লর্ড কার্জন, নাকি লর্ড মাউন্টব্যাটেন? বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জনের সময়। কত সালে বঙ্গভঙ্গ আন্দোলন, বঙ্গভঙ্গ কবে ঘোষণা করা হয়? না কেম ইনটু ইফেক্ট ইন 16 অক্টোবর 1905। এই দিনে বলা হয়েছিল যে বঙ্গভঙ্গটা কার্যকর হবে। এবং এইখানে একটা কার্জনের একটা বিখ্যাত উক্তি আছে। আচ্ছা, দ্য পার্টিশন অফ বেঙ্গল ইজ এ স্যাটেল ফ্যাক্ট। এক সেকেন্ড। দ্য পার্টিশন অফ বেঙ্গল ইজ আ স্যাটেল ফ্যাক্ট। আর এনারই উক্তিটাকে অপোজ করে আমাদের সুরেন্দ্র ব্যানার্জি কি বলেছিলেন? I will unsettle the settled fact. এটাকে বলেছেন, এটা আমাদের বলেছেন এস এন ব্যানার্জি। কোথায় বলেছিলেন? না কলকাতা টাউন হলে। কলকাতা
টাউন হল, বলেছিলেন যে এস এন ব্যানার্জি। চলে আসি পরবর্তী প্রশ্নে। বলছে ইন দ্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা দ্য লোন কভার ফর শিশু ক্যাটাগরি ইজ আপ টু। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় শিশু ক্যাটাগরির অধীনে কত টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়? 7 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 50,000 নাকি 10 লক্ষ টাকা? উত্তর হচ্ছে 50,000 টাকা। এই যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, এটা কত সালে লঞ্চ হয়েছিল? লঞ্চড ইন 2015। ঠিক আছে। আর এই যে মুদ্রা, পিএম মুদ্রা যোজনা, এটা তোমার হচ্ছে মুদ্রা একটা MUDRA। এই মুদ্রার ফুল ফর্ম কি? মুদ্রার ফুল ফর্ম হচ্ছে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফিনান্স এজেন্সি। মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। এটা হচ্ছে আমার মুদ্রার ফুল ফর্ম। এখানে দেখো, শিশু বলতে কত টাকার পর্যন্ত লোন পাবেন? ম্যাক্সিমাম 50,000 টাকা। ঠিক আছে। এটা কি? ফর স্টার্ট আপ আর নিউ বিজনেস। কিশোর কারা? কিশোর ভাগে কাদেরকে রাখা হবে? 50,000 থেকে 5 লক্ষ পর্যন্ত কিশোর। এটা হচ্ছে মিড স্টেজ বিজনেসের ক্ষেত্রে। আর তরুণ কাদেরকে? যখন 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা, ফর এস্টাবলিশড বিজনেসেস, প্রতিষ্ঠিত ব্যবসার জন্য। ঠিক আছে। তার মানে এই যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আন্ডারে কিন্তু এই 3 ভাগে আমরা কিন্তু লোন পেতে পারি। একটা হচ্ছে শিশু, একটা হচ্ছে কিশোর, একটা হচ্ছে তরুণ। যেখানে শিশু হচ্ছে 50,000 পর্যন্ত, কিশোর হচ্ছে 50,000 থেকে 5 লাখ, আর তরুণ হচ্ছে 5 লাখ থেকে 10 লাখ। ঠিক আছে। চলে আসি পরবর্তী প্রশ্নে। ভূপিন্দর সিং ওয়াজ অ্যাওয়ার্ডেড সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ইন 2015 ফর হুইচ অফ দ্য ফলোয়িং মিউজিক্যাল ট্র্যাডিশন। ভূপিন্দর সিং 2015 সালে নিচের কোন সঙ্গীতের ঐতিহ্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন? কর্ণাটিক মিউজিক, নাকি পপ মিউজিক, নাকি সুগম সঙ্গীত, নাকি গজল? উত্তর হচ্ছে সুগম সঙ্গীত। আমাদের ভূপিন্দর সিং সুগম সঙ্গীতের জন্য কিন্তু 2015 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারটি লাভ করেছিলেন। আচ্ছা, এই যে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডস, এটা কত সাল থেকে দেওয়া শুরু হয়? সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এটা দেওয়া শুরু হয় 1952 সাল থেকে। 52 সাল থেকে দেওয়া শুরু হয়। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। টি বালা সরস্বতী, হু রিসিভড দ্য সঙ্গীত নাটক একাডেমি অ্যান্ড পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড, ওয়াজ এ ডান্সার। টি বালা সরস্বতী, যিনি একজন সঙ্গীত নাটক একাডেমি এবং পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন, তিনি একজন কিসের শিল্পনৃত্য ছিলেন? কুচিপুড়ি, ভারতনাট্যম, নাকি ওড়িশি, নাকি কত্থক? উত্তর হচ্ছে ভারতনাট্যম। টি বালা সরস্বতী ইনি ভরতনাট্যম এর এক্সপোনেন্ট। ঠিক আছে। চল দেখে নিই কিছু আমাদের ভারতবর্ষের বিখ্যাত এক্সপোনেন্ট। টি বালা সরস্বতী ইনি ভারতনাট্যমের সংযুক্ত, বিরজু মহারাজ ইনি কত্থকের সংযুক্ত, কেলুচরণ মহাপাত্র ইনি উড়িষ্যার সংযুক্ত, এবং ভেমপতি চাইনা সত্যম ইনি কুচিপুড়ি নাটকের সংযুক্ত। তাহলে এই 5 জনের নাম আমরা জেনে গেলাম। চলে আসি পরবর্তী প্রশ্নে। হোয়াট ক্যান বি ইউজড টু স্যানিটাইজ ওয়াটার ইন সুইমিং পুল? সুইমিং পুলের জল জীবাণুমুক্ত করতে নিচের কোনটি ব্যবহার করা যেতে পারে? ওয়াশিং সোডা, ডেটল, নাকি কস্টিক সোডা, নাকি ব্লিচিং পাউডার? উত্তর কি হবে? উত্তর হচ্ছে ব্লিচিং পাউডার। এই ব্লিচিং পাউডারের সংকেত কি? CaOCl, বা এটা অনেক ক্ষেত্রে কি বলে? CaOCl2। এটার মধ্যে কি হয়? একটা তোমার হচ্ছে HOCl বলে একটা মূলক রেডিক্যাল তৈরি হয়। সে রেডিক্যালটা কী করে? অক্সিডাইজ করে সবাইকে এবং প্রত্যেক জীবাণুমুক্ত করতে সাহায্য করে, HOCl রেডিক্যাল। চলো এখানে কিছু আমাদের কমন ইউজ করা কিছু পদার্থ দেখে নিই। প্রথমে হচ্ছে ব্লিচিং পাউডার, যেটাকে কী বলা হচ্ছে? ক্যালসিয়াম হাইপোক্লোরাইড নামে এর রাসায়নিক নাম, এবং এটাকে বলে ডিসইনফেক্টিং ওয়াটার। ঠিক আছে। এটা কী করে? যে জলকে জীবাণুমুক্ত করতে পারে আর কাপড়ের রং তুলতেও কিন্তু সাহায্য করে। ওয়াশিং সোডা, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। রিমুভিং পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার, রিমুভিং পার্মানেন্ট হার্ডনেস আর কাপড় কাচের ক্ষেত্রে ব্যবহার করা ওয়াশিং সোডা। কস্টিক সোডা হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা হচ্ছে তোমার সোপ এবং পেপার তৈরি করতে কাজে লাগে।
ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্নে। জোহান উলফগ্যাং ডোবেরনার লক্ষ্য করেছিলেন যে তরল ব্রোমিনের ধর্ম কোন গ্যাস এবং কঠিন আয়োডিনের মাঝামাঝি? হিলিয়াম নাকি ফ্লোরিন নাকি ক্লোরিন নাকি আর্গন? উত্তর কি? উত্তর হচ্ছে আমার ক্লোরিন। উনি দেখেছিলেন এই যে ক্লোরিন গ্যাসটা আছে, ক্লোরিন গ্যাসটার ধর্ম তরল ব্রোমিনের আর আয়োডিনের মাঝামাঝি। ঠিক আছে, হুইচ রিলিজিয়ান হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন ইন নেপাল? নেপালে কোন ধর্মের জনসংখ্যা সবচেয়ে বেশি? খ্রিস্ট ধর্ম নাকি বৌদ্ধ ধর্ম নাকি ইসলাম ধর্ম নাকি হিন্দু ধর্ম? উত্তর হচ্ছে হিন্দু ধর্ম। নেপালে হিন্দু ধর্মের সংখ্যা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে তোমার বুদ্ধিজম। নেক্সট হচ্ছে বুদ্ধিজম। চলে আসি পরবর্তী প্রশ্নে। হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিজ ওয়ার অ্যাডেড বাই দ্য 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? 1976 সালের 42তম সংবিধানের সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? মৌলিক কর্তব্য, উত্তর হচ্ছে আমার 10টি। 10টি মৌলিক কর্তব্য কিন্তু যুক্ত করা হয়েছিল। এবার এই যে ফান্ডামেন্টাল রাইটস, এই ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে? ধারণা নেওয়া হয়েছে ইউএসএসআর থেকে। এবং এই যে ফান্ডামেন্টাল রাইট ডিউটিসগুলোকে, ফান্ডামেন্টাল কর্তব্য, হ্যাঁ ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে যে আমাদের সংবিধানে ইনকর্পোরেট করতে হবে, এটা কোন কমিটির রিকমেন্ডেশন হয়েছিল? না শরণ সিং কমিটি। শরণ সিং কমিটির রিকমেন্ডেশনে। ঠিক আছে, দেখো 42তম সংবিধান সংশোধন 1976 সালে এসেছিল এবং নাম্বার অফ ডিউটিস অ্যাডেড কতগুলো ডিউটিস যুক্ত করেছে? 10টি। আর এরপরে 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 2002 সালে সেটা কি হচ্ছে, রাইট টু এডুকেশন এর আর একটা ফান্ডামেন্টাল রাইট যুক্ত করা হয় এবং এখন বর্তমানে ফান্ডামেন্টাল ডিউটিসের সংখ্যা কত? 11টি। বর্তমানে ফান্ডামেন্টাল ডিউটিসের সংখ্যা হচ্ছে 11টি। আর এরা হচ্ছে তোমার কততম ইয়েতে যুক্ত করা আছে আমাদের? পার্ট কত? পার্ট 4A। আর এই আর্টিকেল কত? 51A। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্নে। হোয়াট ইজ দ্য ড্রেনেজ প্যাটার্ন অফ দ্য রিভার অরিজিনেটস ফ্রম দ্য নর্দার্ন প্লেন? উত্তর ভারতের সমভূমি থেকে উৎপন্ন নদীগুলির জলনির্গমন প্রণালী কেমন? রেডিয়াল নাকি ডেন্ড্রাইটিক নাকি সেন্ট্রিপেটাল নাকি ট্রেলিস? কেন্দ্রবিমুখ নাকি বৃক্ষরূপী নাকি কেন্দ্রাভিমুখী নাকি জাফরিউপি? উত্তর হচ্ছে আমাদের কি? উত্তর হচ্ছে ডেন্ড্রাইটিক বা বৃক্ষের মতো। কীরকম ধরো এই যে একটা নদী বইছে, তার পাশে এইভাবে শাখা নদী, তার উপরে শাখা নদী, এইভাবে শাখা নদী, এই যে একটা গাছের বৃক্ষের মতো অবস্থান করছে না, এটাকে বলা হচ্ছে ডেন্ড্রাইটিক প্যাটার্ন। ঠিক আছে, রেডিয়াল কোনটা? যে একটা তোমার হচ্ছে এখানে একটা মেন হ্রদ থাকবে, একটা হ্রদ থাকবে, সেই হ্রদ থেকে বিভিন্ন নদীগুলো চারদিকে ছড়িয়ে পড়ছে, সেটা হচ্ছে ডেন্ড্রাইটিক প্যাটার্ন। এই রেডিয়াল বলছি, সরি, এটা হচ্ছে রেডিয়াল। রেডিয়াল। আর সেন্ট্রিপিটাল কোনটা? সেন্ট্রিপিটাল তো দেখাচ্ছি, এই যে এক সেকেন্ড। সেন্ট্রিপিটাল কোনটা? মানে ধরো এখানে একটা নিচু লোল্যান্ড আছে, নিচু লোল্যান্ড আছে, এবারে তার ইয়ের মধ্যে থেকে চারদিক থেকে নদী এসে এখানে মিলিত হচ্ছে, নদী এসে পরে এখানে মিলিত হচ্ছে, সেটা হচ্ছে তোমার সেন্ট্রিপিটাল। আর ট্রেলস হচ্ছে এর সঙ্গে সমান্তরাল, এইখানে নদী যাচ্ছে আবার এই নদীটা এর পাশাপাশি প্যারালাল চলছে, এগুলোকে বলবো ট্রেল। প্যারালাল হয়ে মিশেছে নদীর সামনে, এইবার যদি প্যারালাল এসে সেটা ট্রেল বলে। ট্রেলস, ট্রেলস। পরবর্তী প্রশ্ন কি বলছে? দ্য ফার্স্ট উইন্টার গেমস ইন প্যারাঅলিম্পিক হিস্ট্রি প্লেড ইন সুইডেন হ্যাপেন্ড ইন দ্য ইয়ার? সুইডেনে অনুষ্ঠিত প্যারাঅলিম্পিক ইতিহাসের প্রথম শীতকালীন গেমস কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1960 সালে, 1976 সালে নাকি 1972 সালে নাকি 1964 সালে? উত্তর হচ্ছে 1976 সালে। 1976 সালে প্রথম শীতকালীন প্যারাঅলিম্পিক গেমস অনুষ্ঠিত করা হয়েছিল। দেখিনি তাহলে, দেখো ফার্স্ট সামার প্যারাঅলিম্পিক্স কত সালে? প্রথম শুরু হয়েছিল 1960 সালে।
কোথায়? রোম বা ইতালিতে। আর প্রথম উইন্টার প্যারালিম্পিক্স 1976 সালে। এটা কি? অর্নসলবস্কিক না, অর্নস্কোল্ডভিস্ক কিছু একটা, সুইডেনে কোনটা শহরে, ছেড়ে দাও, ডোন্ট ফরগট উইথ নেম, কান্ট্রিটা মনে রাখো, সুইডেন। দ্য মুখারিজ ওয়ার অরিজিনালি ট্রিবিউটারি রুলার হু লেটার এস্টাবলিশড অ্যান ইন্ডিপেন্ডেন্ট কিংডম ইন হুইচ রিজন? মৌখারিরা মূলত করদ শাসক ছিলেন যারা পরবর্তীকালে কোন অঞ্চলে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? ওয়েস্টার্ন গঙ্গা প্লেন, সাউদার্ন গঙ্গা ইন্ডিয়া, সাউদার্ন গঙ্গা প্লেন, ইস্টার্ন গঙ্গা প্লেন নাকি নর্দার্ন ইন্ডিয়া? উত্তর হচ্ছে পশ্চিম গঙ্গা সমভূমি বা ওয়েস্টার্ন গঙ্গা প্লেন। এই ওয়েস্টার্ন গঙ্গা প্লেনে মৌখারিরা কিন্তু স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এবং এদের কী ছিল, ক্যাপিটাল কী ছিল? ক্যাপিটাল ছিল তোমার হচ্ছে কান্নৌজ। কৌনজ, যেটা বর্তমানে হচ্ছে কৌনজ। দেখো এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে যে মৌখা ডাইনেস্টি, এদের রাজধানী ছিল কান্নৌজ, এবং এটা কোন সময়কার? না 6th সেঞ্চুরি সি, অ্যাবজর্ব বাই হর্ষবর্ধন। হর্ষবর্ধন আমলে এই সম্পূর্ণ সাম্রাজ্যটা হর্ষবর্ধন তার নিজের সাম্রাজ্যে অন্তর্ভুক্তি ঘটান। চলে আসি পরবর্তী প্রশ্নে। Xerophthalmia refers to the signs and symptoms of which sense organ relating to vitamin A deficiency? জেরপ্থ্যালেমিয়া ভিটামিন এর অভাবজনিত কোন জ্ঞানেন্দ্রিয় লক্ষণ এবং উপসর্গকে নির্দেশ করে? ইয়ার্স, নোজ, আইজ না টাং? কান, নাক, চোখ না জিভ? উত্তর হচ্ছে চোখ। জেরপ্থ্যালেমিয়া কিন্তু চোখের উপরে ক্ষতি করে। দেখো এখানে ভিটামিন এর অভাবে কি হয়? জেরপ্থ্যালেমিয়া বা নাইট ব্লাইন্ডনেস। ভিটামিন B1 এর অভাবে হয় বেরিবেরি। ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি। ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট। আর ভিটামিন B3 এর অভাবে হয় পেলেগ্রা। এবারে এখানে দেখো বেরিবেরিতে কী হয়? নার্ভ এবং হার্টের উপরের প্রভাবটা পড়ে। আর স্কারভিতে কী হয়? চামড়া মানে দাঁতের মাড়ি এবং ত্বক। রিকেটসে কী হয়? বোন, এখানে কী হয়? বোনগুলো বেঁকে যায়। আর ভিটামিন ডি এ পেলেগ্রা, এটা তোমার ত্বক বা জীব, এখানে তোমার যে স্কিন টোডের মতো হয়ে যায়, টোড স্কিনের মতো, চামড়া প্রচণ্ড খসখসে হয়ে যায়। চলে আসি পরবর্তী প্রশ্নে। রতন মোহন শর্মা ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং মিউজিক্যাল ঘরানাস? রতন মোহন শর্মা নিচের কোন সঙ্গীত ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন? ভিন্ডি বাজার ঘরানা, আগ্রা ঘরানা, মেওয়াটি ঘরানা নাকি বেনারস ঘরানা? উত্তর আমার মেওয়াটি ঘরানা। চলো এই যে মেওয়াটি ঘরানার প্রধান এক্সপোনেন্ট কি? পণ্ডিত যশরাজ, রতনমোহন শর্মা। আগ্রা ঘরানার ফয়েজ খান। বেনারস ঘরানার গিরিজা দেবী, পণ্ডিত কিষাণ মহারাজ। আর ভেন্ডি বাজার ঘরানার হচ্ছে আমান আলী খান। ঠিক আছে, এবং এখানে এই যে তোমাদের মেওয়াটি ঘরানা, এই কিসের উপর মোর এমফাসিস করা হচ্ছে? না ভক্তি এবং ভক্তির উপরে। আর এখানে তোমার হচ্ছে এই আগ্রা ঘরানা হচ্ছে রেজোনেন্স অ্যান্ড রিদমিক প্লে। বেনারস ঘরানা কি স্পেশালাইজ ইন ঠুমরি এবং দাদরা। আর ভেন্ডি বাজার হচ্ছে নোন ফর ইউনিক ব্রেথ কন্ট্রোল, মানে দামের উপর নির্ভর করছে। চলে আসি পরবর্তী প্রশ্নে। আফটার বিং বিটেন বাই মসকিটো এ পারসন ইজ ডিটেক্টেড অ্যাজ বিং ম্যালেরিয়া পজিটিভ, হুইচ অফ দ্য ফলোয়িং উইল হোল্ড ট্রু? মশা কামড়ানোর পর যদি কোনো ব্যক্তির ম্যালেরিয়া পজিটিভ ধরা পড়ে তবে নিচের কোনটি সঠিক? দ্য পারসন ডিড নট হ্যাভ ব্যালেন্স ডায়েট, ওই ব্যক্তি সুষম খাদ্য গ্রহণ করেনি। দ্য মসকিউটো ওয়াজ ক্যারিং প্লাজমোডিয়াম, মশাটি প্লাজমোডিয়ামকে বহন করেছিল। অপশন সি, মসকিউটো ওয়াজ সাফারিং ফ্রম ম্যালেরিয়া, মশাটি ম্যালেরিয়ায় ভুগছিল। অপশন ডি, দ্য পারসন ওয়াজ নট ভ্যাকসিনেটেড অ্যাজ এ চাইল্ড, ওই ব্যক্তিকে ছোটোবেলায় টিকা দেওয়া হয়নি। উত্তর কী হতে পারে? অবশ্যই উত্তর অপশান বি, মানে মশাটি প্লাজমোডিয়াম বহন করেছিল। মশা নিজে তো ম্যালেরিয়া ভোগে না, প্লাজমোডিয়াম মশার দেহে কিছু করে না, কিন্তু যখনই একটা মশা দেহের মধ্যে প্লাজমোডিয়াম ভাইরাস কী করে, ওর নিজের জীবনচক্র শুরু করে, আর ওটা যখন মানুষের শরীর পায় তখন জীবনচক্র সম্পূর্ণ কমপ্লিট করে, তাহলে মশা কী করে? ওই প্লাজমোডিয়ামের জীবাণু বহন করে। ওই জন্য মশা হচ্ছে কি? মশা হচ্ছে ভেক্টর বা বাহক, যারা রোগের জীবাণু বহন করে। আর এই যে প্লাজমোডিয়াম এ হচ্ছে, একে বলা হবে প্যাথোজেন।
এই হচ্ছে তোমার রোগ জীবাণুটা যে মানে আমাদের শরীরে যে কী বলবো আক্রান্ত করে কিন্তু এই প্যাথোজেনরা। আর ভেক্টররা কী করে, ওই যে আক্রান্ত, যেটার জন্য আক্রান্ত হচ্ছে যে প্যাথোজেনটা, সেই প্যাথোজেনটাকে ওরা কিন্তু বহন করে নিয়ে যায়। ঠিক আছে, এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। রাইট অফ এ প্রিজনার টু স্পিডি ট্রায়াল উইল বি ক্যাটাগরাইজড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস। একজন বন্দির দ্রুত বিচারের অধিকার নিচের কোন মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত? রাইট টু লাইফ, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ, নাকি রাইট টু ইকুয়ালিটি? জীবনের অধিকার, নাকি শোষণের বিরুদ্ধে অধিকার, নাকি সাংবিধানিক প্রতিবেদনের অধিকার, নাকি সমতার অধিকার? উত্তর হচ্ছে আমার জীবনের অধিকার বা রাইট টু লাইফ। এই রাইট টু লাইফের আন্ডারেই কিন্তু একজন যে মানে বন্দি, সে কিন্তু দ্রুত বিচার পাওয়ার যোগ্যতা রাখে। এটাই একমাত্র হচ্ছে তোমার এটা আর্টিকেল রাইট টু লাইফের আন্ডারে। এই যে রাইট টু লাইফ আমাদের আছে কততম আর্টিকেল থেকে কততম আর্টিকেল? 19 থেকে 23 পর্যন্ত আছে রাইট টু লাইফ। এই যে রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরোধী অধিকার, কততম আর্টিকেল থেকে কততম আর্টিকেল? আর্টিকেল 23 অ্যান্ড 24। রাইট টু কনস্টিটিউশন রেমেডিস আর্টিকেল কত? আর্টিকেল 32। রাইট টু ইকুয়ালিটি কত? 14 to 18। ওকে, চলো তাহলে দেখে নিই পরের প্রশ্ন কি আছে। এপিক পোয়েম সাবিত্রী described by its author as a legend and a symbol was written by। মহাকাব্য সাবিত্রী যাকে এর লেখক এ লেজেন্ড অ্যান্ড এ সিম্বল হিসেবে বর্ণনা করেছেন, সেটি কার লেখা? অরবিন্দ ঘোষ, নাকি মহাত্মা ফুলে, নাকি বিজি তিলক, নাকি বাবা সাহেব আম্বেদকর? উত্তর হচ্ছে আমার অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষের লেখা সাবিত্রী দ্য লাইফ ডিভাইন, ইনি বিশেষ অবদান কি দিয়েছেন? যে ইন্টারনাল যোগা অ্যান্ড স্পিরিচুয়ালিটি। জ্যোতিরাও ফুলে, ইনার লেখা বইয়ের নাম হচ্ছে গোলামগিরি। ইনি হচ্ছে সোশ্যাল রিফর্ম, ইনি কাস্টের কিন্তু বিরুদ্ধে অনেক আন্দোলন করে তুলেছিলেন। বিজয় তিলক গীতা রহস্য, দ্য আক্টি হোম বেদাস, ইনি হচ্ছেন এক্সট্রিমিস্ট লিডার ছিলেন একজন। বি আর আম্বেদকর, দ্য অ্যানাহিলেশন অফ কাস্ট, দ্য বুদ্ধ অ্যান্ড ধাম্ম, এনাকে কী বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এনাকে আরেকটা জিনিস বলা হয়, সেটাকে মডার্ন মনু বলা হয়। আম্বেদকর, এনাকে বলা হয় মডার্ন মানু। বি আর আম্বেদকর, এনাকে বলা হয় মডার্ন মানু, মডার্ন মানু। চলে আসি পরবর্তী প্রশ্নে। অল ন্যাচারাল আর্থকোয়েকস টেক প্লেস ইন দ্য, সমস্ত প্রাকৃতিক ভূমিকম্প কোথায় সংঘটিত হয়? অ্যাস্থেনোস্ফিয়ার, নাকি বায়োস্ফিয়ারে, নাকি লিথোস্ফিয়ারে, নাকি হাইড্রোস্ফিয়ারে? লিথোস্ফিয়ারে, লিথোস্ফিয়ারে। লিথোস্ফিয়ারের মধ্যে প্লেট টেকটনিক অ্যাক্টিভিটির জন্য কিন্তু দুটো পাতের মধ্যে সংঘর্ষ হলে এই লিথোস্ফিয়ারের মধ্যে আর্থকুয়েক ঘটে থাকে। ঠিক আছে, এই ডিটেলসে আমি একটা ভিডিও করে রেখেছি অলরেডি, আমি ডিসক্রিপশন বক্সে এটার একটা ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সবাই চাইলে দেখে নেবে সেটা। ওখানে একদম আর্থকুয়েক সম্পর্কে ডিটেলসে বলা আছে। চলে আসি পরবর্তী প্রশ্নে। চলে এসেছি আমরা আজকে সেটের শেষ প্রশ্ন। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স ডিড আলেকজান্ডার ইনভেড পাঞ্জাব অ্যান্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স ডিড হি ডাই? নিচের কোন সালে আলেকজান্ডার পাঞ্জাব আক্রমণ করেছিলেন এবং কোন সালে তার মৃত্যু হয়? 320 বিফোর খ্রিস্ট, নাকি অ্যান্ড 323 না 328, 326 না 323, নাকি 326 না 327? উত্তর হচ্ছে 326 আর 323। 326 খ্রিস্টপূর্বাব্দে আমাদের পাঞ্জাব আক্রমণ হয়েছিল, আর 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার মারা যান। এবার এই যে 326, এই যে এখানে 326 বলা হচ্ছে না, এটা তোমার হচ্ছে কিসের জন্য পরিচিত? স্যার হচ্ছে ব্যাটেল অফ হিদিসপাসের যুদ্ধ। ব্যাটেল অফ হিদিসপাস কার বিরুদ্ধে ছিল? পুরাসের বিরুদ্ধে, রাজা পুরু। আর 323 খ্রিস্টপূর্বাব্দে ইনি কিন্তু মারা যান। সেটা কোথায় মারা যান? ব্যাবিলনে। তাহলে আজকের মতো 25টা প্রশ্ন এখানেই